সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ৭। তাসখন্দ থেকে ৭০ মাইল উত্তরে আড়িস রেলওয়ে জাংশন। বেলা তখন ৩:৩০। ছোট্ট শহর আড়িসের উপকণ্ঠে এখানকার সাইমুম ঘাঁটিতে হাসান তারিক, আনোয়ার ইব্রাহিম আড়িসের সাইমুম প্রধান আলী খানভো জংশনের একটা মানচিত্র নিয়ে বসে। মানচিত্র বুঝিয়ে দিচ্ছে আলী খানভো। আলী খানভো আড়িসের সিভিল ডিফেন্স ইউনিটের একজন ডাইরেক্টর। শেষবারের মতো পর্যালোচনা করছিল তারা আজকের অপারেশন প্ল্যানটার। মস্কো থেকে খবর এসেছে গতরাত ৯টায় তাসখন্দ ট্যুরিস্ট এক্সপ্রেস সেখান থেকে ছেড়ে এসেছে। আহমদ মুসার সাথে পরামর্শ করে তাসখন্দ সাইমুম সিদ্ধান্ত নিয়েছে আড়িস জংশনেই আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভাকে ট্রেন থেকে নামিয়ে নেওয়া হবে। তাসখন্দ রেলওয়ে স্টেশনে এই অপারেশনকে সাইমুম বেশি ঝুঁকিপূর্ণ মনে করেছে। আড়িস রেলওয়ে জাংশনে মোট ১৫ জন রুশীয় কমিউনিস্ট অফিসার রয়েছে রেলওয়ে বিভিন্ন বড় বড় পদে। ১০০ জনের মতো একটা সিকিউরিটি ইউনিট রয়েছে জাংশনে। এদের মধ্যে অর্ধেক রুশ এবং অর্ধেক উজবেক ও কাজাক মুসলিম। এখানকার উজবেক এবং কাজাকদের সংগ্রামকে সবাই পছন্দ করে। তারা হয়তো পক্ষে আসতে ভয় পাবে, কিন্তু সাইমুমের বিরুদ্ধে কিছুতেই তারা অস্ত্র ধরবে না। এই অবস্থাকে সামনে রেখেই অপারেশন প্ল্যান তৈরি করা হয়েছে। আরিসের পশ্চিম প্রান্তে শহর থেকে প্রায় ২ মাইল দূরে একটা আর্মি ব্যারাক আছে। সেখানে ৫০০ সৈন্যের একটা ব্রিগেড থাকে। তারা খবর পেয়ে আসার আগেই অপারেশন শেষ করার পরিকল্পনা নিয়েছে সাইমুম। অপারেশনের নেতৃত্ব দেবে হাসান তারিক, কিন্তু সিকিউরিটি অপারেশনের দায়িত্বে থাকবে আনোয়ার ইব্রাহিম। তাকে সাহায্য করবে আলী খানভো। ঠিক ৩:৩০টায় আলী খানভের ওয়্যারলেস বিপ বিপ করে উঠল। সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিশ্চয় কোনো খবর আছে কিজিলগুদা থেকে। হ্যাঁ, ঠিক। ওয়্যারলেস থেকে কান সরিয়ে আলী খানভো বলল, কিজিলগুদার সাইমুম প্রধান জানাল তাসখন্দ ট্যুরিস্ট এক্সপ্রেস এখন তাদের শহর অতিক্রম করেছে। সবাই খুশি হল। হাসান তারিক বলল, সবাই দোয়া করো, আমাদের বোনরা ভালো থাকুক। তারপর আনোয়ার ইব্রাহিম ও আলী খানভের দিকে চেয়ে বলল, তোমাদের ইউনিট তো চলে গেছে স্টেশনে? হ্যাঁ। তাহলে চলো, আমাদেরও এবার উঠতে হবে। সবাই উঠে দাঁড়াল। বাইরে ২টো মাউন্টেন জিপ দাঁড়িয়েছিল। জিপগুলো সাধারণ পাহাড়ি পথে খুব সহজেই চলতে পারে। সবাই গিয়ে গাড়িতে উঠল। একটাতে উঠল হাসান তারিক এবং ২জন, অন্যটিতে উঠল আনোয়ার ইব্রাহিম, আলী খানভো এবং আরও কয়েকজন। ঠিক ৩:৪৫ হাসান তারিক ও আনোয়ার ইব্রাহিমরা ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। এরকম ৪টা প্ল্যাটফর্ম আছে। ৪টা প্ল্যাটফর্মেই রেলওয়ে সিকিউরিটি লোকেরা ছড়িয়ে আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ৫ জনের করে একটা সিকিউরিটি টিম টহল দিচ্ছে। টিমের নেতৃত্ব আছে ১ জন করে রুশ অফিসার। সাইমুমের টার্গেট এই রুশ অফিসাররাই। ১ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সিকিউরিটি অফিস। সিকিউরিটি রিজার্ভ লোকেরা এখানেই অবস্থান করে। দেখা যাচ্ছে মেস সদৃশ বিশাল হলঘরে সিকিউরিটি লোকেরা কেউ বসে আছে, কেউ শুয়ে শুয়ে রেস্ট নেবার চেষ্টা করছে। ১ নম্বর প্ল্যাটফর্মের সামনেই বিশাল যাত্রী বিশ্রামাগার। বিশ্রামাগারের দুপাশ দিয়ে বাইরে যাবার ২টো গেট। গেটের পরেই সড়ক। সাইমুমের ২টো গাড়ি প্ল্যাটফর্মের উত্তর প্রান্তের, অর্থাৎ বিশ্রামাগারের উত্তর পাশ দিয়ে বেরোনোর যে গেট তার মুখেই দাঁড়িয়ে আছে। হাসান তারিক দেখল প্ল্যাটফর্মের সিকিউরিটির ৫ জন লোক টহল দিচ্ছে। তার মধ্যে রুশ অফিসারটি দাঁড়িয়ে আছে বিশ্রামাগারের দক্ষিণ পাশ দিয়ে যে গেট তারই কাছাকাছি জায়গায়। এখানেই যাত্রীর ভিড় বেশি হয়। যাত্রী বেশে সাইমুমের লোকেরাও পরিকল্পনা অনুসারে পজিশন নিয়েছে। ঠিক ৪:১৫ তাসখন্দ ট্যুরিস্ট এক্সপ্রেস আড়িস শহরে প্রবেশ করল। নিয়ম অনুসারে স্পিড তার কমে গেছে। জাংশন এলাকায় পৌঁছুতে স্পিড তার আরও কমে গেল। গাড়ি এখানে দাঁড়াবে না বটে, কিন্তু ক্লিয়ারেন্স ডকুমেন্ট নেবার জন্য এটা তাকে করতে হয়। ৪:১৭ ট্রেন জাংশন এলাকায় প্রবেশ করল। সঙ্গে সঙ্গে ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে রেললাইনের উপর বিরাট বিস্ফোরণের শব্দ হল। সেখানকার রেললাইন উড়ে গেল। সিকিউরিটির লোকেরা সেদিকে ছুটল, সেই রুশ অফিসারও। সিকিউরিটি অফিসেও তখন চাঞ্চল্য। যারা শুয়েছিল তারা উঠে বসেছে, যারা বসেছিল তারাও উঠে দাঁড়িয়েছে। কিন্তু তারা বেরুবার সুযোগ পেল না। দেখল তারা তাদের চোখের সামনে কয়েকজন মুখোশধারী লোক ছুটে এসে দরজা বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। হলঘরের ২টো গেট দুটোই বন্ধ হয়ে গেল।
যেখানে বিস্ফোরণ হয়েছিল সে এলাকা থেকে গুলির শব্দ এলো, সেই সাথে স্লোগান, মুক্তির সাইমুম জিন্দাবাদ, জীবনের সাইমুম জিন্দাবাদ। গোটা প্ল্যাটফর্ম এলাকা সাইমুমের দখলে চলে গেছে। বিভিন্ন দিক থেকে কিছু গুলিগোলার শব্দ এলো। স্টেশনের কর্মচারীরা যে যেখানে ছিল সেখানেই বসে থাকল, বেরুল না অথবা বেরুতে পারল না। আর বাইরে যারা ছিল সাইমুমের স্লোগান শোনার পর তারা গা ঢাকা দিল। রুশ অফিসাররা যারা প্রতিরোধ করতে চেষ্টা করল তারা সাইমুম কর্মীদের গুলির মুখে পড়ল। হাসান তারিক এবং আনোয়ার ইব্রাহিম ১ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকল। পরিকল্পনা অনুসারেই ট্রেন থামানোর এই ব্যবস্থা করা হয়েছিল এবং সকলের মনোযোগের কেন্দ্র বানানো হয়েছিল দক্ষিণে প্ল্যাটফর্মের বাইরের অংশকে, যাতে সিকিউরিটি দৃষ্টি সেদিকেই থাকে। ট্রেনের ডাইরেক্টর সুলেমান ভোব জানত ট্রেনকে থামাতে বাধ্য করার পদক্ষেপের কথা, তাই ট্রেনকে কোনো বিপদে পড়তে হয়নি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ট্রেনকে সামলে নিয়েছিল এবং ঠিকভাবে ট্রেনকে এনে প্ল্যাটফর্মে দাঁড় করাল। একেবারে প্ল্যাটফর্মের প্রান্ত ঘেঁষে দাঁড়িয়েছিল হাসান তারিক ও আনোয়ার ইব্রাহিম। প্ল্যাটফর্মে কোনো লোক নেই, তাই ট্রেন যেমন নজরে পড়ছে তেমনি ট্রেন থেকেও প্ল্যাটফর্ম নজরে পড়ছে। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করে ধীরে ধীরে এগিয়ে আসছে। ট্রেনের করিডোরে জানালা কোনোটা খোলা, কোনোটা বন্ধ। কোনো জানালাতেই কোনো মুখ দেখছে না হাসান তারিক। চঞ্চল হয়ে উঠল সে। তাহলে কি? ট্রেন আরও এগিয়ে এলো। প্রায় থেমে গেছে ট্রেন। ট্রেনের পেছনের শেষটা পর্যন্ত এবার দেখা যাচ্ছে। হঠাৎ হাসান তারিক দেখল করিডোরে জানালায় দুটো মুখ। একজন হাত নাড়ছে হাসান তারিকের দিকে চেয়ে। ছুটে গেল হাসান তারিক সেদিকে। হাত নাড়া মেয়েটি তার মাথার হ্যাট খুলে ফেলছে। আয়েশা আলিয়েভা। চিনতে পারল হাসান তারিক। চোখাচোখি হল। সর্বাঙ্গে একটা উষ্ণ স্রোত বয়ে গেল তার। আলিয়েভার চোখ থেকে চোখ সরিয়ে হাসান তারিক করিডোরের দরজা টানাটানি করল। বন্ধ দরজায় তালা দেওয়া। এক মুহূর্ত দেরি তার সইছে না। দরজার কি হলে গুলি করল হাসান তারিক। তারপর এক লাথিতে খুলে ফেলল দরজা। আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা নেমে এলো গাড়ি থেকে। হাসান তারিক আনোয়ার ইব্রাহিমের দিকে চেয়ে বলল, চলো গাড়িতে। তারপর আয়েশা আলিয়েভার দিকে ঘুরে বলল, এসো। তারা গেটের দিকে ছুটল। তারা দেখতে পেল উত্তরের গেট দিয়ে কয়েকজন পুলিশ ছুটে আসছে। সাইমুমের রক্ষীরা পাশেই দাঁড়িয়েছিল। উঁচু হয়ে উঠল তাদের স্টেনগান। গেটের সামনে লুটিয়ে পড়ল পুলিশ কয়েকজন। হাসান তারিক দেখল দক্ষিণ গেটের সামনেও কয়েকজন পুলিশের লাশ পড়ে আছে। এরা বিস্ফোরণ ও গুলির আওয়াজ শুনে বাইরে থেকে এসেছিল। ব্যাপার কিছুই বুঝতে পারেনি। সাইমুমের পরিচয় পেলে ওই উজবেক পুলিশেরা এভাবে আসত না। হাসান তারিকের দুঃখ হল ওদের জন্য। সিকিউরিটির লোকদের কাউকেই দেখা গেল না। রুশরা নিশ্চয় সাইমুমের হাতে প্রাণ দিয়েছে। আরব, উজবেক, কাজাখোরা ঘটনাস্থল থেকে চুপে চুপে সরে গেছে। গাড়ি স্টার্ট দেয়াই ছিল। একটি জিপের সামনের সিটে হাসান তারিক উঠল। তার পাশে আলী খানবো। পেছনের সিটে আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা উঠে বসল। অন্য গাড়িতে আনোয়ার ইব্রাহিম এবং অন্যান্যরা। গাড়ি নড়ে উঠল। যাত্রা শুরু করল তারা। হাসান তারিক আলী খানবোকে বলল, তোমার লোকজন ফিরবে কখন? আলী খানবো বলল, ২ নম্বর গেট এবং প্ল্যাটফর্মের বাইরের গেটে তাদের গাড়ি আছে। কোনো চিন্তা নেই, ওরা আমাদের পেছনে পেছনেই চলে। গাড়ি তখন ফুল স্পিডে চলতে শুরু করেছে। হাসান তারিক আল্লাহর শুকরিয়া আদায় করল। কোনো বড় ঘটনা ছাড়াই আল্লাহ তাদের সাফল্য দান করেছেন। গাড়ি শহর থেকে বেরোবার পর একটি পার্বত্য পথে হাসান তারিকের পাশ থেকে আলী খানবো নেমে গেল। পেছনে সাইমুমের কর্মীদের যে ২টো গাড়ি আছে তারাও এখানে আলী খানবের সাথে এসে মিলিত হবে। তাদের কয়েকজন আলী খানবের সাথে এখানে থাকবে, অন্যরা ফিরে যাবে আরিসের সাইমুম ঘাঁটিতে। অবশিষ্টদের নিয়ে আলী খানবোয়ে গিরিপথ পাহারা দেবে, যাতে শত্রুরা হাসান তারিকের পিছু নেবার সুযোগ না পায়। হাসান তারিক ও আনোয়ার ইব্রাহিমের ২টো গাড়ি আলী খানভোকে নামিয়ে দিয়ে কিরগিজিয়ার রাজধানী ফ্রুঞ্জের পথ ধরে ছুকল পূর্ব দিকে। আসলে তাদের লক্ষ্য ফারগানা এবং তাশখন্দের মধ্যবর্তী সাইমুমের শহীদ আনোয়ার পাশা ঘাঁটি। সমরখন্দকে বাম পাশে রেখে যেখানে পামির সড়ক তাশখন্দের দিকে এগিয়ে গেছে, সেখান থেকে ৭০ মাইল পূবে এবং ফারগানা থেকে ৫০ মাইল পশ্চিমে উজবেকিস্তান ও কিরগিজিস্তানের সঙ্গমস্থলের দুর্গম পার্বত্য উপত্যকায় এই ঘাঁটি। আরিস থেকে তাশখন্দ হয়ে এখানে আসা যেত,
কিন্তু আরিস থেকে সোজা তাশখন্দের পথে আসা হাসান তারিক ঠিক মনে করেনি। গন্তব্য সম্পর্কে শত্রুদের বিভ্রান্ত করার জন্যই হাসান তারিক এ পথে এসেছে। ফ্রুনজের পথে মাইল ৫০ এগিয়ে যাবার পর আরেকটা ক্যারাভান ট্রাক পাওয়া যায়, যা দিয়ে পামির সড়কে পৌঁছা যাবে। এ পথে হাসান তারিক শহীদ আনোয়ার পাশা ঘাঁটিতে পৌঁছাবে ঠিক করেছে। হাসান তারিকের গাড়ি তখনও দৃষ্টির বাইরে যায়নি। এমন সময় সেই পার্বত্য গিরিপথের এক টিলায় বসে আলী খানভো দেখল বিরাট আর্মি সাজোয়া আরিসের দিক থেকে এগিয়ে ছুটে আসছে। সহকর্মীদের প্রতি সতর্ক সংকেত দিয়ে আলী খানভো টিলা থেকে দ্রুত নেমে পড়ল। তারপর দ্রুত সেই পার্বত্য পথের উপর গিয়ে উপস্থিত হল। খুঁজে পেতে উপযুক্ত স্থান বেছে নিয়ে পরপর ৩টা রোড মাইন পাতল। এমন জ্যামিতিক কোণ করে সেগুলো পাতল যাতে করে মিস হবার কোনো ভয় রইল না। মাইন পেতে সে রাস্তা থেকে সরে আসতে না আসতেই সেই সাজোয়া গাড়ি এসে পড়ল গিরিপথের মুখে। একটা পাথরের আড়ালে বসে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে আলী খানভো। গাড়ি এসে গেছে, আর ৫০ গজ, ২০ গজ, হ্যাঁ, এসে গেছে সেই কৌণিক অবস্থানে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক বিস্ফোরণ। একটা খেলনার মতো ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ল সাজোয়াটি। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এলাকাটা। ধোঁয়া যখন মিলিয়ে গেল, দেখা গেল গাড়িটি টুকরো টুকরো হয়ে গেছে, মানুষের কোনো চিহ্ন নেই। হাসান তারিকের গাড়ি তখন দৃষ্টির আড়ালে চলে গেছে। আলী খানভো প্রথম বিস্ফোরণের জায়গা থেকে অনেক পশ্চিমে গিরিপথটির মুখে আরও ৩টি মাইন পাতল, একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। কারণ বাড়তি ব্যবস্থা হিসেবে এক বা একাধিক গাড়ি এই সাজোয়াটির পিছনে আসবে, সেটাই স্বাভাবিক। মাইন পাতা শেষ করে সাইমুম কর্মীদের নিয়ে আলী খানভো পার্বত্য উপত্যকার পথে আরিসের ঘাঁটির দিকে ফিরে চলল। ১৫ মিনিটও পার হয়নি, পিছন থেকে বিরাট বিস্ফোরণের শব্দ কানে এলো। তারা পিছনে ফিরে দেখল গিরিপথের ওই এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। খুশি হল আলী খানভো, ফাঁদে আরেকটা শিকার পড়েছে। এখন হাসান তারিকের পিছু নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন তাদের পক্ষে কঠিন হবে। আরিস শহরে কমিউনিস্ট সৈন্য এবং ফ্র এর সামরিক ইউনিটের লোকজন গিজগিজ করছে। ভয় এবং অপমান দুটোই তাদের চোখে মুখে। সাইমুমের একটা চুলও তারা স্পর্শ করতে পারেনি, এই জন্যই ক্রোধটা তাদের খুব বেশি। সব ক্রোধ গিয়ে এখন পড়েছে আরিসের দেশীয় অর্থাৎ উজবেক এবং কাজাক কর্মচারীদের উপর। উঁচু প্রাচীর ঘেরা আরিসের জেলখানায় তাদের এই জিঘাংসাবৃত্তিরই মহোৎসব চলছে কতগুলো নিরপরাধ মানুষের উপর। সুলাইমানভোকে গ্রেপ্তার করা হয়েছে ২জন গোয়েন্দা হত্যা ও রেলওয়ে পুলিশদের বন্দী করার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে। বলা হচ্ছে তারই পাশের রুমে এটা ঘটেছে, সুতরাং তার যোগসাজশ না থেকেই পারে না, বিশেষ করে তার যখন কিছুই হয়নি। বৃদ্ধ সুলাইমানভোকে কথা বলানোর জন্য প্রথমে নির্মমভাবে প্রহার করা হয়েছে। চোখ বন্ধ করে মুখ বুজে পাহাড়ের মতো সব সহ্য করেছে সে। নির্মম চাবুকের সাথে পিঠের চামড়া উঠে গেছে, বেদনায় কুঁকড়ে গেছে তার দেহ, নীল হয়ে গেছে মুখ। কিন্তু মুখ থেকে ওরা একটা কথাও বের করতে পারেনি। অবশেষে তাকে নিয়ে এলো বিদ্যুৎ আসনে। বিদ্যুৎ শকে বেদনায় কুঁকড়ে গেল তার দেহ। চোখ দুটি তার ঠিকরে বেরিয়ে আসতে চাইল। কানেকশন সরিয়ে তাকে বলা হল, এর পরের শকে আগের চেয়েও কঠিন অবস্থা তার জন্য অপেক্ষা করছে। যদি বাঁচতে চায় তাকে বলতে হবে সাইমুম সম্পর্কে সে কি জানে। প্রথম শকের পরেই বৃদ্ধ সুলাইমানভের মাংসপেশিগুলো গভীর ক্লান্তি ও বেদনায় কাঁপছিল, কিন্তু চোখ তার স্থির, তাতে অদ্ভুত ঔজ্জ্বল্য। সে বলল, যে মৃত্যুর জন্য প্রস্তুত তাকে শাস্তির ভয় দেখিয়ে তোমরা কি করবে? আমাদের এ দুর্ভাগা মুসলিম জাতির মুক্তির আন্দোলনের পতাকা ভূলুণ্ঠিত ছিল অনেক দিন, তাকে আবার সাইমুম তুলে ধরেছে। আমি তাদের জন্য যদি জীবন দিতে পারি, সেটা আল্লাহর জন্যই জীবন দেয়া হবে, আমি গৌরবান্বিত হব। ফ্র মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান সার্জি সোকোলভ পাশেই দাঁড়িয়েছিল। তার চোখ দুটি ভাটার মতো জ্বলে উঠল, দেহের সমস্ত রক্ত যেন মুখে এসে জমা হল। সে দুপা এগিয়ে এসে প্রচণ্ড এক লাথি মারল সুলাইমানভের মুখে। সুলাইমানভের বাম গাল থেকে এক খাবলা মাংস উঠে গেল লোহার কাঁটাওয়ালা বুটের আঘাতে। ঝরঝর করে ছিটকে পড়া রক্তপ্রবাহে ভিজে গেল বিদ্যুৎ আসনের কাঠের পাটাতনও। সুলাইমান তার রক্তধোঁয়া মুখটি সোকোলভের দিকে ফিরিয়ে বলল, আমার কোনো দুঃখ নেই। যুগ যুগ ধরে তোমরা আমার দেশকে, আমার মুসলিম জাতিকে এরকম পদাঘাতেই ক্ষতবিক্ষত করেছ।
আমি আজ তাদের দলে সামিল হতে পেরে আনন্দিত। তোমাদের অনেক হারাম টাকা আমার পেটে গেছে, তা এইভাবে মাফ হয়ে গেলে আমি খুশি হব। চুপ কর কুকুর বলেই পাশ থেকে ভারী লোহার রোলারটি তুলে নিয়ে জোরে ছুঁড়ে মারল তার মুখে, কিন্তু রোলারটি সুলাইমান ভাইয়ের মুখে না লেগে প্রচণ্ডভাবে আঘাত করল গিয়ে তার কপালে। আল্লাহ! একটা শব্দই শুধু তার মুখ থেকে বেরুতে পারল। তারপর সব শেষ। থেতুলে গুড়িয়ে গেছে তার মাথা, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। আরি স্টেশনের ৫০ জন সিকিউরিটি লোক এবং আরও অনেক সাধারণ কর্মচারী সহ প্রায় ৫০০ উজবেক ও কাজাক যুবককে গ্রেপ্তার করে এই জেলখানায় আনা হয়েছে। গত কয়দিন ধরে তাদের উপর অমানুষিক নির্যাতন চলছে। ঘণ্টার পর ঘণ্টা তাদের উঁচু করে টাঙিয়ে রাখা হয়েছে। উত্তপ্ত ইস্পাতে চাবুক দিয়ে প্রহার করা হয়েছে। ক্ষুধাতৃষ্ণায় তাদের নিষ্পেষিত করা হয়েছে। তাদের কাছে দাবি একটাই, সাইমুমের সাথে তাদের যোগসাজশের তথ্য ফ্রোকে দিতে হবে। বেচারারা কিছুই জানে না, কি তথ্য দেবে ফ্রোকে। সুতরাং তারা মার খেয়েছে আর রোদন করেছে। অবশেষে ফ্রো মিলিটারি ইন্টেলিজেন্সের সার্জি সোকল্প এবং ফ্রোয়ের নিরাপত্তা প্রধান কলিনকব এসে উঁচু অবস্থা থেকে নামিয়ে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে বলল, তোমাদেরকে শেষবারের জন্য বলা হচ্ছে, তোমরা যদি সাইমুমের কোনো খবর না দাও তাহলে সবাইকে সাইমুমের সদস্য হিসেবে ধরা হবে এবং আজ রাত ৭টা থেকে প্রতি ঘণ্টায় এক একজনকে ফায়ারিং স্কোয়াডে মারা হবে। আর ইতিমধ্যে স্টেশনের ৫০ জন সিকিউরিটির দণ্ডাজ্ঞা কার্যকর করা হচ্ছে। বলার সঙ্গে সঙ্গে ৫০ সিকিউরিটি লোককে পিছমোড়া করে বেঁধে কারাগারের দেয়াল বরাবরও দাঁড় করানো হল। তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়াল আরও ৫০ জন। নির্যাতনে কয়েদিদের কান্নার সাধ্য ছিল না। তাদের চোখে উপায়হীন এক অসহায়তা। প্রথম সংকেতের সঙ্গে সঙ্গে বন্দুক উঁচু হয়ে উঠল ফায়ারিং স্কোয়াডের। সেই ৫০ জনের মধ্য থেকে একজন বলল, আমার শেষ একটা কথা আছে, বলতে চাই। সার্জি সোকলভের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তাহলে ওরা মুখ খুলছে। সে তার দিকে এসে বলল, তুমি বলো, আমরা তোমাকে মুক্তি দেব। মুক্তির কথা নয়, আমার একটি প্রার্থনা আছে। কি প্রার্থনা? এখনও সোকলভের চোখে আশার আলো। কোনোদিন নামাজ পড়ার সুযোগ হয়নি। শেষ সময়ে ২ রাকাত নামাজের সুযোগ প্রার্থনা করছি। হো হো করে হেসে উঠল কলিনকব এবং সার্জিও সোকল্প। দুজনেই কিছু যেন ভাবল। একটা কৌতুকের হাসি ফুটে উঠল ঠোঁটে। বলল, আর কে চাস তোরা এই কর্মটি করতে? সবাই বলল, আমরাও চাই। সবার হাতের বাঁধন খুলে দেওয়া হল। কয়েকজন তায়াম্মুম করল। তাদের দেখে অন্যেরা সেইভাবে তায়াম্মুম করল। বোঝা গেল তারা তায়াম্মুম জানে না। জানবে কি করে? হাজার হাজার মাদ্রাসা মক্তব দেশের মাটি থেকে মুছে ফেলা হয়েছে। আরবি শিক্ষার লোক দুষ্প্রাপ্য, তার উপর কমিউনিস্ট আইনের কড়াকড়ি। এমন প্রার্থনার খোঁজ পেলে জীবন জীবিকার দরজা বন্ধ হয়। সুতরাং জেনারেশনের পর জেনারেশন ধরে এটা চলার পর আজ বিশেষ করে বিপুল সংখ্যক যুবকের এই অবস্থা দাঁড়িয়েছে। অজু তায়াম্মুম তাদের অনেকে জানে না। কিন্তু আল্লাহ আছে, পরকাল আছে, এটা তাদের মন থেকে মুছে ফেলা যায়নি। সম্ভবত এই কারণেই আজ শেষ সময়ে আল্লাহর কাছে একবার হাজির হতে চায় ওরা। ৫০ জন একসাথেই নামাজে দাঁড়িয়েছে। তারা রুকুতে গেল। সার্জি সোকল্প আঙুল তুলে কি যেন ইঙ্গিত করল। সঙ্গে সঙ্গে ৫০টি বন্দুকের মাথা উঁচু হল। রুকু থেকে উঠে দাঁড়িয়েছে তারা। সিজদায় যাবার জন্যে তাদের দেহ ঝুঁকেছে মাত্র। তার আগেই সার্জি সোকল্প নির্দেশ দিল, ফায়ার। ৫০টি বন্দুক একসাথে গর্জে উঠল। সিজদার জন্য ৫০টি দেহ ঝুঁকতে যাচ্ছিল। গুলিতে ৫০টি দেহ মুখ থুবড়ে পড়ে গেল সামনে। পড়ে গিয়ে পড়েই থাকল, নড়ল না কোনো দেহ। সেজদা তারা দিতে পারল না। কিন্তু এ যেন আরেক সেজদা, যে সেজদা থেকে কোনো দিনই তারা আর উঠবে না। সার্জি সোকল্প এবং কলিনকব দুজনেই হো হো করে হেসে উঠল। নির্বাক স্পন্দনহীনভাবে দাঁড়িয়ে থাকা ৫০০ যুবকের দিকে চেয়ে সোকল্প বলল, মুসলমানদের আল্লাহ নাকি সর্বশক্তিমান, দেখলি তো শক্তির জোর। বলে আবার হো হো করে হেসে উঠল দুজনে। সোকল্প ঘড়ির দিকে চেয়ে বলল, আর ১ ঘণ্টা আছে। তোরা এদের মতো মরবি না, বেঁচে থাকতে চাস ঠিক কর। আমরা ১ ঘণ্টা পরে আসছি। চলে গেল ওরা। এদিকে ৫০০ যুবক বেঁচে থেকেও মরার মতো। এদের অধিকাংশই চাকুরে। ছাত্রও আছে।
যুব কমিউনিস্ট লীগ এবং কমিউনিস্ট পার্টির সদস্য এদের মধ্যে আছে। এরা আধুনিক জীবনযাপন করে। এদের অনেকেরই হয়তো সাইমুমকে ভালো লাগে, সমর্থনও করে হয়তো আরও অনেকে। কিন্তু সাইমুমের কিছু জানে না এরা, কোনোই সম্পর্ক নেই সাইমুমের সাথে এদের। সুতরাং এরা বুঝতে পারছে না এদের অপরাধ কি। সুতরাং ভয়, হতাশা এদের আচ্ছন্ন করে ফেলেছে। আসন্ন পরিণতির কথা ভেবে অধিকাংশই কাঁদছে, বিলাপ করছে। এই কান্নার মধ্যে একজন বলে উঠল, ভাইসব, কেঁদে কোনো লাভ নেই। কান্না আমাদের মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে না, বরং আসুন হাসিমুখে বীরের মৃত্যুবরণ করি। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিলেন না, কিন্তু কমিউনিস্ট ব্যবস্থা আমাদের ঈমান আকিদা কেড়ে নিয়ে, জাতীয়তাবোধ কেড়ে নিয়ে আমাদের কাপুরুষে পরিণত করেছে। তাই মৃত্যুকে এমন ভয় পাচ্ছি আমরা। ভাইসব, আমাদের কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, আমরা মুসলিম। আমরা সব বিসর্জন দিলেও জাতীয় পরিচয় বিসর্জন দেইনি। তাই সাইমুমের আমরা কেউ না হলেও আমরা অপরাধী। এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে এ অপরাধ নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। এর জন্য যদি আমাদের মরতে হয়, সে মৃত্যুকে আমাদের হাসিমুখে বরণ করা উচিত। সাইমুম আজ আমাদের সম্মানিত এবং অকুতভয় পূর্বপুরুষদের স্বাধীনতা ও মর্যাদার পতাকাকে ভুলুণ্ঠিত অবস্থা থেকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা বাইরে থাকতে তাদের জন্য কিছু করতে পারিনি। আসুন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জাতির গৌরব, সে বাহিনীর জয় ঘোষণা করি বলে সে তকবীর ঘোষণা করল উচ্চকণ্ঠে। সঙ্গে সঙ্গে কারাগারে নীরবতা ভেঙে ৫০০ কণ্ঠে জবাব এল, আল্লাহ আকবার। সম্মিলিত কণ্ঠে স্লোগান উঠল, জীবনের সাইমুম, মুক্তির সাইমুম, জিন্দাবাদ। কমিউনিস্ট কারাগারে বহু বছর, হয়তো বহু যুগ পর সম্ভবত এটাই প্রথম সম্মিলিত কণ্ঠের, স্বাধীন কণ্ঠের, নিরুদ্বিগ্ন এবং উচ্চকণ্ঠ জীবনসঙ্গীত। উদ্যত সঙ্গীন হাতে একদল সৈনিক দাঁড়িয়ে আছে এই ৫০০ যুবককে ঘিরে। ওরা এদেশীয় নয়, ওদের চোখে বিস্ময়। বোধহয় ভাবছে, কমিউনিস্ট রাজ্যেও এমন কিছু ঘটতে পারে। ওদের চোখে ভয়ও। কে জানে ওদের মধ্যে এদের মতোই হারাবার বেদনা আছে বলেই এই ভয় কিনা। স্লোগান শেষ হলে সেই যুবকটি বলল, ভাইসব, জাতির জন্য, জীবনের জন্য, আমার ধর্মের জন্য আমিই প্রথম জীবন দিতে চাই বলে সে মাঝখান থেকে লাইনের প্রথমে এসে দাঁড়াল। এ সময় কোলিনকভ এবং সাজ্জি সোকল্প ফিরে এল। সাজ্জি সোকল্প পিস্তল নাচিয়ে বলল, মরবার আগে তোদের পাখা উঠেছে। ঠিক আছে, আমি যা বলেছি সেটাই এখন হবে বলে সে একজন রক্ষীকে বলল, লাইনের প্রথমটাকে ধরে এনে উঁচু মঞ্চটাতে দাঁড় করাও। আমার পিস্তলই আজকের উৎসব উদ্বোধন করবে। রক্ষী লাইনের প্রথমে দাঁড়ানো সেই যুবককে ধরতে গেল। যুবক বলল, আমাকে ধরে নিতে হবে না, আমি নিজেই যাচ্ছি। সেখানে সোকলভের এক গুলি কেন ১০০০ গুলি আমাকে ভয় দেখাতে পারবে না বলে পিছমোড়া করে বাধা সেই যুবক মাথা উঁচু করে বীর দর্পে মৃত্যুমঞ্চে গিয়ে উঠল। তার মুখে হাসি, ভয় ও উদ্বেগের সামান্য চিহ্ন তার চোখে নেই। হো হো করে হেসে উঠল সোকলভ। বলল, খুব বীরত্ব দেখাচ্ছিস, মরেও তুই রক্ষা পাবি না। তোর স্ত্রী ও ছেলে সন্তানকে আমরা শুকিয়ে মারব। মুহূর্তের জন্য চমকে উঠেছিল যুবক। বুকটা যেন একবার মোচড় দিয়ে উঠেছিল। দুটি মেয়ের নিষ্পাপ মুখ, স্ত্রীর অসহায় ছবি তার সামনে জ্বলন্ত হয়ে উঠেছিল। কিন্তু তা মুহূর্তের জন্যই। নিজেকে সামলে নিয়ে যুবক বলে উঠল, আমার স্ত্রী, ছেলে সন্তানকে আমি সৃষ্টি করিনি, আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তিনিই তাদের দেখবেন। তোমাদের উপর আমি। সোকল্ভ যুবককে কথা বলতে দিল না। চুপ বলে হুঙ্কার দিয়ে উঠল। তার চোখে যেন আগুন জ্বলছে। তার পিস্তল উঁচু হয়ে উঠল। পিস্তলের ট্রিগারে তার তর্জনী স্থাপিত হল। চারদিক নীরব নিস্তব্ধ। পরবর্তী সেকেন্ডের ঘটনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই।